আছে এখন। অন্তু এবার চোখ তুলে তাকালো। নীরার কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রাখলো। দুইজনের চোখে সীমাহীন রাগ। অন্তু নীরার ডান হাতের বাহু শক্ত করে চেপে ধরে কটমটে কণ্ঠে বলল, যা করেছি বেশ করেছি। ভালোবাসি বলে দাম নেই না? খুব তো বিয়ের জন্য রাখছিলি। যা কর এখন বিয়ে। নীরার এখন হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় বলে বোধ হচ্ছে। নীরা খুব জলদি নিজেকে সামলে নিল। অন্তুর চোখের দিকে তাকিয়ে প্রচন্ড ব্যথাতুর কণ্ঠে বলল, তুই মরে যাচ্ছিস না কেন বলতো? আই উইশ অ্যাক্সিডেন্টের দিনটাই তোর শেষ দিন হতো। অন্তু দুর্বোধ্য হাসলো। প্রচন্ড রাগে আবারও কষে চর বসালো নীরা। চেঁচিয়ে উঠে বলল, তোর হাসি আমার সহ্য হচ্ছে না। আর তোর সুখ আবার সহ্য হচ্ছিল না। নম্রতা দুই হাতে মুখ চেপে বসে আছে। নীরা যথেষ্ট বাস্তববাদী মেয়ে। নিজেকে সংযত করার শক্তি তার প্রচন্ড। সেই নীরার এমন দশায় বুক বেয়ে কান্না আসছে নম্রতার। ক্যান্টিনে সবাই হা করে মজা গিলছে। অবস্থা বেগতিক দেখে উঠে দাঁড়ালো রঞ্জন। অন্তুকে টেনে সরিয়ে নিয়ে নম্রতাকে ইশারা করলো। নাদিম হতভম্ব চোখে তাকিয়ে আছে। কাকে ধমক দিবে, কাকে সান্ত্বনা দিবে ঠিক বুঝে উঠতে পারছে না। প্রেম ভালোবাসার মতো ঠুনকো বিষয়গুলো এই প্রগাঢ় বন্ধুত্ব এত বড় সংকট তৈরি করতে পারে। নম্রতা নিজেকে সামলে নিয়ে নীরার কাঁধে হাত রাখলো। অসহায় কণ্ঠে বলল, দোস্ত সবাই দেখছে। নীরা উত্তর দিল না। কিছুক্ষণ অন্তুর দিকে তাকিয়ে থেকে শান্ত পায়ে বেরিয়ে গেল। কারো সাথে কথা বলল না। কারো দিকে এক পলক তাকালো না পর্যন্ত। অন্তু রঞ্জনকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিল নিজেকে। তারপর বাইক নিয়ে নিরুদ্দেশ। বাকি চারজন দিশেহারা পথিকের মতো চেয়ে রইল। কাকে বুঝাবে, কাকে শাস্তি দিবে, দুজনেই যে প্রাণ। কিছুক্ষণ নিস্তব্ধ দাঁড়িয়ে থেকে হলের উদ্দেশ্যে রওনা দিল নম্রতা। নীরাকে কোনোভাবে একা ছাড়া চলবে না, কিছুতেই না। ছোঁয়া গাড়ির চাবিটা টেবিলের উপর রেখে রঞ্জন আর নাদিমের দিকে তাকালো। শান্ত ও শীতল তাদের দৃষ্টি। বিছানার পাশে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে নীরা। হল ফাঁকা। প্রায় সময়টাতেই প্রায় সবাই হলের বাইরে থাকে। নীরা এই প্রথম হাউমাউ করে কাঁদছে। মুখে ওড়না গুজে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। মায়ের বলা কথাগুলো ঘুরে ফিরে বুকে কাটার মতো দিচ্ছে। তোকে আমি পেটে ধরেছি, এই দুঃখে মরে যেতে ইচ্ছা করছে আমার। হারামজাদি, তুই কি মরে যেতে পারিস না? এক বোতল বিষ খেয়ে মরে যা। 1 বছর ধরে পাত্রপক্ষ খুঁজতে খুঁজতে যাই একটা জুটলো, সেটাও বাগড়া। ঢাকায় তুই প্রেম করে বেড়াস, নাগর জুটেছিস, আর কি কি করিস সেখানে? বিয়ে কেন ভেঙে দিল তারা? তোর কাকারা তো পারলে ঢোল পেটাচ্ছে পাড়ায়, আমি নাকি পড়ার নামে মেয়েকে ঢাকায় নীরা আর ভাবতে পারে না ওর সত্যিই মরে যেতে ইচ্ছা করছে। অন্তু এত পাগল কেন? এত বড় সর্বনাশটা কেন করলো? এমন সর্বনাশা ভালোবাসা তো নীরা চায় না। অন্তু ওকে এতটা অসম্মান কি করে করলো? পাড়ায় এখন নীরা জয় জয়াকার। নীরা ঢাকায় প্রেম করে। প্রেমিকের সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা আছে বলে বিয়ে ভেঙেছে। গ্রামের মানুষ নিশ্চয়ই আরো বিশ্রী বিশ্রী কথায় জর্জরিত করছে মাকে। এবার কি আরো পাত্র আসবে ঘরে? নীরা নিজের কথা ভাবছে না। তার ছোট একটা বোন আছে, যার বড় বোনের চরিত্রে এত বড় দাগ থাকে। তাকে বিয়ে দেওয়াটা কি অত সহজ হবে? কি পোড়া কপালে নীরা। কেন এসেছিল সে ঢাকায়? কেন ভর্তি হয়েছিল অভাগা বিশ্ববিদ্যালয়ে? তার থেকে কোনো মধ্যবয়স্ক লোকের বউ হয়ে নির্যাতন সহ্য করাটাও কি ঢের ভালো ছিল না? নীরা রাগে দুঃখে হাতের কাছে থাকা কাচের মগটা ছুঁড়ে মারল দূরে। প্রচন্ড শব্দে চুরমার হয়ে গেল কাচের মগ। অসচেতনতায় বিছানার নিচে থাকা অপ্রয়োজনীয় লোহার শিকরা ঢুকে গেল হাতে। নীরা শিক বের করা নিয়ে তেমন কোনো ব্যস্ততা দেখালো না। উদাসী ভঙ্গিতে বসে রইল। ভেসে যাক সব রক্ত। সে মরে গেলেই শান্ত হবে পৃথিবী। মায়ের লজ্জা, অন্তুর পাগলাটে ভালোবাসা সব ফুরাবে। নীরার মৃত্যুটাই তো চায়, কিন্তু এই মৃত্যুও বড় বিশ্বাসঘাতক, নিমক হারাম। এমন সময় হন্তদন্ত করে ছুটে এলো নম্রতা। নীরা কেবল অগোছালো হয়ে বসে থাকতে দেখে আটকে উঠল সে। ফ্লোরে রক্ত গড়াতে দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার। তাড়াহুড়ো করে নীরার পাশে হাঁটু গেড়ে বসলো। ডান হাতটা তুলে নিয়ে চোখ মুখ খিচে শিক টেনে বের করলো। হাতটা ওড়না দিয়ে বেঁধে দিয়ে অসহায় কণ্ঠে বলল, এসব কি নিরুপাখি? এত কেন ভাবছিস তুই? দুনিয়া ভেসে যাক, আমি তোর সাথে আছি। যে তোর দিকে আঙ্গুল তুলবে তার আঙ্গুল কেটে রেখে দিব। কাঁদিস না সোনা, তুই কাঁদলে আমিও কেঁদে দিব। পরে কিন্তু থামাতে পারবি না। নীরা এবারে নম্রতার উপর হামড়ে পড়ল। দুই হাতে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ল। এই এক আশ্রয় তার। এই মেয়েটা তাকে একটু হলেও বুঝে, অন্ধের মতো বিশ্বাস করে। নীরার এমন কান্নায় ভেতরটা ফেটে গেলেও নিজেকে সামলে নিল নম্রতা। নীরাকে বুঝিয়ে সুঝিয়ে হসপিটালে যেতে রাজি করালো। লোহার শিক ঢুকে গিয়েছে, ইঞ্জেকশন দিতে হবে, নয়তো ইনফেকশন হতে পারে। নীরা বুঝদার বাচ্চাদের মতো বুঝলো। নম্রতার কথা মতোই চোখে মুখে পানি ছিটিয়ে শান্ত হলো।
নীরার হাতে ইঞ্জেকশন আর ব্যান্ডেজের কাজ শেষ হয়েছে সেই অনেকক্ষণ আগে। এখন নীরার ব্রেন ওয়াশের জন্য খাবারের নামে তাকে নিয়ে হাসপাতালের আশেপাশেই কোনো রেস্টুরেন্টে বসেছে রঞ্জন। নম্রতা ইচ্ছে করেই সাথে যায়নি। রঞ্জন খুব ভালো বুঝাতে পারে নীরার এই মেন্টাল প্রেশার কমিয়ে আনার ক্ষমতা রঞ্জনের আছে। এই সময় রঞ্জন আর নীরাকে একা ছেড়ে দেওয়াই উত্তম। তাছাড়া নম্রতারও বেশ কিছু কাজ বাকি। মেডিকেলে এসে ডাক্তারের খোঁজ না নিয়ে চলে যাবে তা তো হয় না। এই লোক আসলে করছেটা কি? এই দুনিয়ায় আছে নাকি বিয়ে শাদী করে সাজেক ভ্যালির মেঘে হাবুডুবু খাচ্ছে? নম্রতাকে তো জানতে হবে। নম্রতা আরফানের চেম্বারের সামনে এসে উকি দিল। চেম্বারের সামনে অ্যাসিস্ট্যান্টকে দেখা যাচ্ছে না। ভেতরে আরফান আছে কি নেই সেটাও বোঝা যাচ্ছে না। নম্রতা কপাল কুঁচকে আবার উকি দিল। সাথে সাথে পেছন থেকে কেসে উঠল কেউ। নম্রতা বিদ্যুৎ বেগে পেছনে ফিরে তাকালো। আরফান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে শ্লেষমাত্মক হাসি। কি অবস্থা? কাউকে খুঁজছেন? আরফানের কথায় হেঁচকি উঠে গেল নম্রতার। বুকে হাত দিয়ে বার দুই হেঁচকি তুলে মাথা নাড়ল। আরফানও নম্রতাকে অনুসরণ করে মাথা নাড়ল। বলল, খুঁজছেন না? নম্রতা মিনমিন করে বলল। আমি কাকে খুঁজবো? আরফান পকেটে হাত, মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। অদ্ভুত ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে বলল, সেটা তো আপনিই ভালো জানেন। কথাটা বলে আবারও হেঁচকি তুলল নম্রতা। আরফান বেশ গম্ভীর কণ্ঠেই বলল, তাহলে নিশ্চয়ই চুরি করতে এসেছিলেন। নম্রতা চোখ রাঙিয়ে বলল, হসপিটালে কেউ চুরি করতে আসে? আসতেই পারে, চোরের কি আর ধর্মজ্ঞান আছে? নম্রতা দাঁতে দাঁত চেপে বলল, কি এমন আছে আপনার চেম্বারে যে আমায় চুরি করতে হবে? আমাকে কি ভিখারি মনে হয়? আরফান হেসে বলল। না, তা মনে হয় না, তবে আরফানের কথার মাঝে কয়েকবার হেঁচকি তুলল নম্রতা। আরফান ঠ্যাস মারা কণ্ঠে বলল, চেম্বারে বসুন, পানি খাওয়াই। হাজার হলেও আমাদের হসপিটালে চুরি করতে এসেছেন। নম্রতা চোখ রাঙাতেই কথা পাল্টালো আরফান। না মানে বেড়াতে এসেছেন, আপ্যায়ন তো করতে হয়। চলুন ম্যাম। কথাটা বলে চেম্বারের দরজার দিকে এগিয়ে গেল আরফান। দরজাটা খুলে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। নম্রতা না করবে করবে করেও আর না করতে পারল না। নম্রতা চেম্বারে ঢুকে চেয়ার টেনে বসলো। আরফান স্টেথোস্কোপটা টেবিলে রেখে শার্টের হাতা গোটালো। চেয়ার টেনে ধীরে স্থিরে নম্রতার মুখোমুখি বসলো। টেবিল ওয়েটটা দু আঙ্গুল দিয়ে ঘুরাতে ঘুরাতে গভীর চোখে নম্রতার দিকে তাকালো। আরফানের এমন চাহনির সামনে অসহায় হয়ে পড়ল নম্রতা। অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো। বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে প্রশ্ন করলো আরফান, কি খাবেন? হঠাৎ এত আপ্যায়ন? আরফান জবাব না দিয়ে বলল, কফি খেতে হলে বাইরে কোথাও বসতে হবে। যেতে চান? আরফানের চোখ দুটো আটকে আছে নম্রতার ঠোঁটে। নিচের ঠোঁটের মাঝ বরাবর কালো ছোট্ট তিলটিতে। গোলাপি রঙে ছোট্ট কালো তিলটা কি সুন্দর মানিয়েছে। এই এক বিন্দু কালো রঙে যেন পৃথিবীর সব নেশা ধ্বংস আজ। নম্রতা জিহবা দিয়ে ঠোঁট ভিজালো। সাথে সাথে ভিজে উঠলো সেই অদ্ভুত সুন্দর তিল। কৃত্রিম আলোয় চিকচিক করে উঠলো কালো রং। আরফান চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। তারপর আবারও আর চোখে তাকালো নম্রতার ঠোঁটে। নম্রতা স্পষ্ট কণ্ঠে বলল, আমি কফি খাই না। তাহলে কি খান? কথাটা বলে রহস্যময় হাসি হাসলো আরফান। নম্রতা কপাল কুঁচকে বলল, হাসছেন কেন? আরফান এবার উত্তর দিল না। প্রসঙ্গ পাল্টে বলল, আপনার বিয়ের কি হলো? নম্রতা ফট করেই বলল, বিয়ের আবার কি হবে? বিয়ে হবে কবে হবে? খুব শীঘ্রই। আরফান অদ্ভুত ভঙ্গিতে ভ্রু উঁচিয়ে বলল। ও, কথাটা বলে উঠে দাঁড়ালো আরফান। টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে তুলে নিয়ে নম্রতার পাশে এসে দাঁড়ালো। আরফানকে এত কাছাকাছি এসে দাঁড়াতে দেখেই ধুকপুক করে উঠল বুক। গলা শুকিয়ে এলো। ভাবনাগুলো হয়ে পড়লো এলোমেলো। আরফানের কাটা কাটা আকর্ষণীয় চোয়ালের দিকে তাকিয়ে ঢোক গিলল নম্রতা। ভারী জিহবা নেড়ে বলল। কি হয়েছে? আরফান চোখের ইশারায় পানির গ্লাসটা দেখিয়ে বলল, এই খাবার দাওয়াত দিয়েছিলাম, পানি খাবেন না? নম্রতা বিভ্রান্ত চোখে আরফানের দিকে তাকালো। কাপা হাতে পানির গ্লাসটা নিয়ে আর চোখে আরফানকে পর্যবেক্ষণ করলো। আরফান এক বিন্দুও নড়ল না। আগের জায়গাতেই ঠায় দাঁড়িয়ে রইল। চোখ দুটো আটকে রইল নম্রতার মুখে ঠোঁটে। নম্রতা অস্বস্তি নিয়ে পানি খেলো। পানি খেতে খেতে আর চোখে আরফানের দিকে তাকালো সে। আরফান তাকিয়েছিল। চোখে চোখ পড়ল। কিছুটা সময় এভাবে অদ্ভুত এক অনুভূতি নিয়ে কেটে গেল তাদের। নম্রতা গ্লাসটা টেবিলে নামিয়ে রাখতে দুই হাত ভাঁজ করে টেবিলে ঠ্যাস দিয়ে দাঁড়ালো আরফান। ছোট্ট শ্বাস ফেলে বলল, বিয়ের শপিং শেষ? 1 মাসে শেষ তো হওয়ার কথা, তাই না? নম্রতা হালকা কেশে বলল, বিয়ের শপিং কি অত সহজে শেষ হয়? বিয়ের আগের দিন পর্যন্ত চলতে থাকে। তা হোক,
কাল আপনি আমার সাথে লাঞ্চ করছেন ঠিক একটায়। কথাটা বলে চঞ্চল চোখে নম্রতার ঠোঁটের দিকে চেয়ে রইল আরফান। নম্রতা বিস্ময় নিয়ে বলল, লাঞ্চ? আপনি চাইলে ডিনারের দাওয়াতও দিতে পারি। আরফানের কথায় তীক্ষ্ণ চোখে তাকালো নম্রতা। আরফানের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি দেখে বলল, আপনি মানুষটা খুব খারাপ। আপনার বিয়েটা সাকসেসফুল হবে বলে মনে হচ্ছে না। হুটহাট উধাও হয়ে যাওয়া মানুষ থেকে কোনরূপ দাওয়াত আমি অ্যাকসেপ্ট করি না। কেউ একজন আমার কল রিসিভ করেনি। নম্রতা চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বেশ করেছে, আমার পানি খাওয়া শেষ, এখন হলে ফিরবো। পানির জন্য ধন্যবাদ। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল। চলুন পৌঁছে দিই। নম্রতা সরু চোখে তাকালো, ভ্রু কুঁচকে বলল, আপনি কেন পৌঁছে দেবেন? হসপিটালে আসা সব পেশেন্টদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে নাকি আপনার? আরফান ফোনটা পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, পেশেন্টদের পৌঁছে দেওয়ার দায়িত্ব নেই, তবে হসপিটালে যারা চৌর্যবৃত্তি আর উকিঝুঁকি দিতে আসে তাদের পৌঁছে দেওয়া যায়। এদের বিশ্বাস নেই অন্য কারো চেম্বারে উকিঝুঁকি দিয়ে ফেলতেও পারে। আমি রিস্ক নিতে চাই না। নম্রতা দাঁতে দাঁত চেপে বলল। আমি একা যেতে আরফান পারি। হেসে বলল, আমিও পৌঁছে দিতে পারি। রিকশায় পাশাপাশি বসে আছে নম্রতা আর আরফান। কারো মুখে কোনো কথা নেই, তবুও মনের সাথে মনে চলছে বিস্তর কথা দেওয়া নেওয়ার খেলা। রিকশার ঝাঁকিতে অনিচ্ছায় ছুঁয়ে যাওয়া দুটো হাত, একটু স্পর্শে শরীরময় শিহরণ, রাজ্যের অস্বস্তি আর ভাবনাতীত ভালো লাগা, মন জুড়ে কতই না অনুভূতির খেলা। পুরোটা রাস্তা অসহনীয় ঘোরের মাঝেই কাটিয়ে দিল নম্রতা। আরফানের ঠোঁটেও কথা ফুটল না। হলের কাছাকাছি আসতেই হঠাৎই নম্রতার হাতের উপর হাত রাখলো আরফান। ডান হাতের মুঠোতে একটা কাগজ ধরিয়ে দিয়ে দ্রুতই সরিয়ে নিল হাত। নম্রতা চমকে তাকালো। আরফানের ভাবলেশীন মুখ তখন অন্যদিকে ফেরানো। আরফানের মনের ভাব বোঝা গেল না। নম্রতা হলের সামনে নেমে যেতেই প্রথম কথা বলল আরফান। কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে বলল, কাল তবে দেখা হচ্ছে, ভালো থাকবেন। আরফানের ফিরতি রিক্সাটার দিকে মোহচ্ছন্নের মতো চেয়ে রইল নম্রতা। রিক্সাটা মোড়ের বাঁকে হারিয়ে যেতেই হাতের মুঠোয় থাকা কাগজটার দিকে তাকালো। সে নীল চিরকুট। ঘন্টা দুয়াকে সন্ধ্যা মিলিয়েছে। হলের প্রতিটি রুমে রুমে জ্বলে উঠছে টিমটিমে আলো। নির্জন পথগুলোতেও ভূতগ্রস্তের মতো ঠাই দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্ট। অন্ধকারের দুষ্টুমিতে তারা প্রায় ক্লান্ত অবিশ্রান্ত। হলের পাশে ঝোপঝাড়গুলোর মাথায় তখন জমাট বাঁধা অন্ধকার। ইট পাথরের শহরেও সানন্দে আলো ছড়াচ্ছে দুই একটা ঝিঝি পোকার দল। 2 তলার বারান্দা থেকে সেসবই লক্ষ্য করছিল নম্রতা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল গাছের প্রতিটি পাতার হেলদোল। গায়ে তার বাইরের পোশাক এখনো পাল্টানো হয়নি, পাল্টানো হবে বলেও মনে হচ্ছে না। বুকের ভেতর ধূপধাপ হাতুড়ি পেটানোর হৃৎপিণ্ডটা একটা বারের জন্য নিষেধ শুনছে না। শরতের শিরশিরে বাতাসের সাথে ভেসে আসছে বেলি ফুলের সুগন্ধ। পাশের রুমের কেউ একজন দিন কতক আগে বেলি ফুলের চারা লাগিয়েছে বারান্দায়। সেই গাছে 2 দিন হলো ফুল এসেছে। সেই গন্ধে মম করছে চারিপাশ। বেলি ফুলের সুগন্ধটা নাকে আসতে হৃদস্পন্দনটা থেমে গেল নম্রতার। হাতে ধরে রাখা নীল চিরকুটটা শক্ত করে চেপে ধরে থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর ধীর পায়ে সরে এলো জানালার কাছে। জানালার পর্দা ভেদ করে আসা আলোয় চিঠিটা আবারও মেলে ধরল নম্রতা। ওই এক টুকরো চিঠিটাই 10ম বারের মতো পড়তে আরম্ভ করলো। এই তো পরিচিত সেই অক্ষর, পরিচিত সেই স্বাদ, পরিচিত সুগন্ধ। নম্রতা বুক ভরে শ্বাস টেনে টলমলে চোখে চেয়ে রইল নীলাভ কাগজের পাতায়। চিঠিতে সম্বোধন লেখার অভ্যেস আমার কোনো কালেই নেই। চিঠি সম্বোধনে কিছু লিখতে গেলে মোটা মোটা চোখের অভিমানী একটা মেয়ে চোখ ভাসে। ভ্রু কুচকে বলে, তুমি কখন সম্বোধন কিছু লিখো না। সম্বোধন কিছু না লিখলে কি চিঠি হয়? চিঠি হয় কিনা জানি না, কিন্তু ওই অভিমানী চোখ দুটো বড় দেখতে ইচ্ছে হয়। বুকে শিশির বিন্দুর মতো শুভ্র অনুভূতির বর্ষণ হয়। সেই অভিমানীকে অভিমান করার অসংখ্য সুযোগ দিতে ইচ্ছে হয়। অবসরে ভাবতে ইচ্ছে করে তাই সেই অভিমানী মুখে নিখুঁত অবয়ব, কিন্তু পারি না। প্রত্যেকবারই মনে হয় সে এমন নয়, অন্যরকম। সবচেয়ে অন্যরকম তার চোখ। সে কল্পনা থেকেও কল্পনাময়, রূপকথার থেকেও স্নিগ্ধ সরল। আমি তাকে যত ভাবি সে আমায় তত ভাবায়। অ্যাসাইনমেন্টের খাতায় ভুল করে তার নাম লিখে ফেলি। পাতার পর পাতা লিখে যাই একটাই নাম। নতুন করে অ্যাসাইনমেন্ট করি, সেখানেও সেই একই ভুল। কি যন্ত্রণা! আজকাল প্রেসক্রিপশনের পাতায়ও লেখা হয়ে যায় তার নাম। কাটি, আবার লিখি, আবার কাটি, শেষমেশ নতুন কাগজ টেনে প্রেসক্রিপশন লিখি। আশেপাশে কারো পায়ে নুপুরে শব্দ হলেই চমকে তাকাই।
কারো পায়ে তিল দেখলে চমকে উঠি, কিন্তু সবার পায়ের তিল তো আর তার মতো নেশাতুর নয়, অমন মিষ্টি আর পবিত্রও নয়। আমি জানি না তুমি কে, তবে তোমার পা জোড়া আমার ভাবনার খুব কাছে। আমি তোমাকে চিনতে পারছি না ঠিক, তবে তোমার চোখ দুটো আমায় টানছে। সেই চোখ জোড়ায় উপচে পড়া অভিমানগুলো বারবার আমার অভিমানের সাথে মিলে যাচ্ছে। আমার কল্পনায় তুমি ছিলে অন্যরকম, তাই বাস্তবের হঠাৎ সাক্ষাতের জটিলতা আমি ধরতে পারছি না। তবে কি আমি প্রেমিক হিসেবে ব্যর্থ? সুমবিষ ব্যথা, নির্ঘুম রাত্রির নীল ব্যথা। আমি আবারও একবার দুঃখ পেতে চাই, মিষ্টি দুঃখ, মিষ্টি ব্যথা পেয়ে সার্থক এক প্রেমিক হতে চাই। আমি খুব চেষ্টা করেও নম্রতা নামের মেয়েটির প্রেমে পড়তে পারছি না। তার চোখ দুটো আমায় টানলেও সেই চোখ আমায় আকৃষ্ট করতে পারছে না। আমি এক জনম হাজার জনম শুধু শ্যামলতাকেই চাই। তার প্রেমে আকষ্ট ডুবে ব্যথায় ব্যথায় মরে যেতে চাই। প্রতিটি মুহূর্তে আমি শুধু তার প্রেমেই পড়তে চাই। আগামীকালে সেই দুপুরবেলায় ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে আমি আমার পরিচিত শ্যামলতাকেই দেখতে চাই। আমার অভিমানীকে কাল ফিরিয়ে দিও প্লিজ। বিশেষ দ্রষ্টব্য, শ্যামলতাকে বলবে আমার শেষ চিঠির উত্তর সে দেয়নি, সেই উত্তরটা আমার চাই। চিঠিটা পড়া শেষ হতেই গাল বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা টসটসে জল। ঠোঁটের কোণে ফুটল প্রাপ্তির হাসি। সেই কতদিন পর ফিরে পেল সেই দম বন্ধ করা অনুভূতি। কিশোরী বয়সের অনুভূতিগুলো যৌবনেও কত তাজা, কত মিষ্টি, কত সুন্দর। প্রগাঢ় অনুভূতি নিয়ে বারান্দায় পা মুড়ে বসে পড়ল নম্রতা। দেয়ালে ঠেস দিয়ে চোখ বুঝল। বেলি ফুলের তীব্র সুগন্ধটা নাকে আসতেই নম্রতার মনে পড়ল পুরনো এক চিঠির লাইন। তোমার আঙিনা বেলি ফুলের গাছে গাছে ভরিয়ে দেবো শ্যামলতা। রোজ সকালে মুগ্ধ চোখে সাদা ফুলের রাজ্য দেখবে তুমি, আর আমি দেখবো তোমাকে। তোমার সত্য ঘুম ভাঙা চোখে লেপ্টে থাকবে কাজল, ঠোঁটে থাকবে নিষ্পাপ হাসি। সেই হাসিটা দেখার জন্য হলেও তোমার জন্য বেলি ফুলের রাজ্য বানাবো আমি। সেই রাজ্যের রানী হবে তুমি, শুধুই তুমি। আর কাঁদছিস? নম্রতা চমকে চোখ মেলল, হাসার চেষ্টা করে বলল। কখন এলি বুঝতেই পারিনি। নীরা ফোড়ন কেটে বলল। স্বপ্নে প্রেমিকের বাহুডোরে আটকে থাকলে আশেপাশে খেয়াল কি থাকে সোনা? বাজে কথা। নীরা নিঃশব্দে হাসে, তারপর হঠাৎই গম্ভীর মুখভঙ্গি নিয়ে চুপ হয়ে যায়। নীরাকে নীরব হয়ে যেতে দেখে দীর্ঘশ্বাস ফেলল নম্রতা। বেশ রয়ে শুয়ে প্রশ্ন করল। মন খারাপ? নীরা অবাক হওয়ার চেষ্টা করে বলল। মন খারাপ কেন হবে? নম্রতা কয়েক সেকেন্ড বিস্মিত চোখে তাকিয়ে থেকে বলল। ভাই তুই এত স্বাভাবিক থাকিস কিভাবে? রোবট তো নোস, তবু অনুভূতি শূন্যের মতো ব্যবহার। নীরা হাসলো, দেয়ালে ঠেস দিয়ে আকাশের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে বলল। বাড়িতে খুব ঝামেলা হচ্ছে, কাকারা খুব বাজে বাজে কথা শোনাচ্ছে ভাইয়ার মাকে। পুরো পাড়া জুড়ে বিশ্রী একটা খবর ছড়িয়ে গিয়েছে। মা আমাকে খুব দ্রুত মরে যেতে বলেছে। ভাইয়া কথা বলা বন্ধ করে দিয়েছে। কাছের মানুষ, কাছের বন্ধুটির থেকে অপ্রত্যাশিত একটা ধাক্কা জুটেছে। এমন একটা পরিস্থিতিতে আমার কাছে দুটো পথ খোলা আছে নমু। এক, নিজের কপাল চাপড়ে কান্নাকাটি করা, নয়তো স্লিং ফ্যানের সাথে ঝুলে পড়া। দুই, নিজেকে এতটা শক্ত করা যাতে এই বিষ বাক্যগুলো প্রতিবেলা খাবারের সাথে খুব সহজেই হজম হয়ে যায়। সমাজের নীতি বাক্যগুলো ছুরির মতো ঢুকতে চাইলেও শরীরের প্রতিরোধ বারবারই ব্যর্থ হয়। আমি দ্বিতীয় অপশনটা চুজ করেছি। এই ব্যথাগুলো হজম করার চেষ্টা করছি। আমি যে পরিবার থেকে বিলং করি সেখানে এত ইমোশন থাকা উচিত নয়। কথাটুকু বলে থামলো নীরা। নম্রতার দিকে চেয়ে মৃদু হেসে বলল। আমাদের পৃথিবীতে খুব অন্যায় একটা নিয়ম আছে, সেই নিয়মের সাথেই বেঁধে গিয়েছে আমার ভাগ্য। এখানে কারোর কারোর জীবন থাকে সুখের ফুলে মোড়ানো। এরা কখনো সত্যিকারের দুঃখ সবার সুযোগ পায় না। আবার কারো কারো জীবন থাকে দুঃখের ফুলে মোড়ানো। এরা কখনো সত্যিকারের সুখ ফুলের সন্ধান পায় না। কল্পনায় সুখ ফুলের অভয় একেই পার করে দেয় গোটা জীবন। নম্রতা চুপ করে রইল। নীরাও আর কথা বাড়ালো না। হঠাৎ করে নিজস্ব ভাবনায় ডুব দিল। নম্রতা মৃদু কণ্ঠে বলল। অন্তকে তুই ঘৃণা করিস না নিরু, ছেলেটা তোকে খুব ভালোবাসে বলেই। নীরা তাচ্ছিল্যের হাসি এসে বলল। অন্তু আমায়
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।